হ্যালো। শুরুতে ডিসক্লেমার আমরা এই এপিসোডে অনেকগুলো ভুলভাল কথাবার্তা বলছি। যেমন একটা স্মল বিজনেসকে আমরা স্টার্টআপ বলতে চেয়েছিলাম। ফ্লাডিং স্মাইল নিয়ে একটা টপিক ছিল যেখানে আমরা বলছি এটা মুচকি হাসি, বাট ইটস নট মুচকি হাসি। এটা একটু আপনার ওভারঅল ফেসের মধ্যে একটা ওয়ার্ম ভাইব থাকতে হবে স্মাইলের মধ্যে। এবং এরপরে আরো কিছু যেমন মার্কেটিং, ফুড ইন্ডাস্ট্রি বাদেও আরো কয়েকটা টপিক নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেগুলোর মধ্যে কিছু ভুল আমরা এখন এডিট প্যানেলে বসে দেখতে পারতেছি। তো এইগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, শুনতে থাকেন। মোটামুটি ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এফএম টকস এর 2nd এপিসোডে। ফার্স্ট এপিসোডে আমরা নিজেদের পার্সোনাল বিভিন্ন কনভারসেশন করেছি, যেখানে আমাদের জীবনগত কিছু গল্প ছিল এবং সাথে আমাদের বন্ধুদের এবং টিচার্সদের কিছু মেমোরিজ আমরা শেয়ার করেছি। আ আজকের ট আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব একটু আগের থেকে বেটার কিছু দেওয়ার আপনাদেরকে, যেটা আপনাদের জন্য শিক্ষণীয় হবে এবং আপনাদের আ দৈনন্দিন জীবনে সহযোগিতা করবে। তো পরিচয় করে দেই। আমাদের সেই চেনা, সুপ্রিয়, পরিচিত মুখ এফএম সীমান্ত। কেমন আছেন এফএম সীমান্ত? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি প্লিজ আমাকে আপনি কইরেন না। রাগ হয়ে আ গেলে আমি সব ভিডিও-টিডিও বন্ধ করে চলে যাবনে। তখন না, আর না, এই তখন আর এই এপিসোড শুট করা হবে না। না এমন করেন না। আমি জাস্ট ফর্মালিটির জন্য আপনাকে একটু আপনি সম্বন্ধ করলাম, আমি চাইলে তুমিতে শিফট করতে পারি। যাই হোক, বন্ধু সীমান্ত কেমন আছে বলো? এই তো। আগের আগের পডকাস্ট অলরেডি আপলোড হয়ে গেছে দেখলাম। ওইটা নিয়ে আসলে তোমার এক্সপেরিয়েন্স কি? তোমার হেটার্সরা তোমাকে আসলে কেমন মন্তব্য করছে এবং তোমার যারা সাপোর্টার্স আছে তারা কেমন মন্তব্য করছে? এটা আমাদের সাথে যদি একটু শেয়ার করো। আচ্ছা, আগের ওইটাকে আদৌ পডকাস্ট বলবো কিনা জানি না। কারণ ওটা যখন এডিটিং প্যানেলে বসছি তখনই বুঝতে পারছি যে কত মানে আমাদেরকে এখনো কতটা কথা বলার মধ্যে জড়তা আছে, অনেক ল্যাকিংস আছে। সবকিছু মিলিয়ে ইমপ্রুভমেন্ট এর অনেক জায়গা। হুম, আর হুম, অনেক খাপছাড়া কথাবার্তা বলেছি যেগুলো আসলে পডকাস্টের ফরম্যাটে যায় না। হুম, হুম, তো ওইগুলো আরকি আজকে কয়েকটা পয়েন্ট মানে যাই বলি মোটামুটি একটু পয়েন্টের মধ্যে রাখার চেষ্টা করব। এতটুকুই। তাহলে শুরু করি আজকের এটা। কি দিয়ে শুরু করা যায়? আজকের শুরুতে আমাদের হচ্ছে আ ইন্টারমিডিয়েটের একদম শেষ সময়তে আমরা ২ টা স্টার্টআপ নিয়ে কাজ করছিলাম। সাথে আমাদের বিশেষ চেনা পরিচিত একজন বন্ধু ছিল। সে এখন আমাদের মাঝে নেই। সে অন্য জায়গাতে শিফট করেছে। তার কথা আমরা সকলে স্মরণ করি। আর রিসেন্টলি সে ঝিনাইদহে আসছিল। আমার বাসায় এসেছিল। এখানে ছিল। তার সাথে আমি বেশ কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছি। তার নামটা আমরা এখন না বলি, একটু পরে রিভিল করি। তার সাথে আমাদের একটা স্টার্টআপ ছিল। সেটা ছিল হচ্ছে ই-লার্নিং বেসড। মানে আমরা উম 9, 10 এবং 11-12 এর যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য ভিডিও ক্লাসের একটা থিম অনুযায়ী আরকি একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম এবং ওখানে আমরা বিভিন্ন টপিকসে লেকচার আপডেট করা শুরু করছিলাম। কিন্তু ওইটা আমাদের বেশিদিন আসলে সাস্টেইন করিনি। কারণ আমাদের যে সিইও ছিল, তার আসলে মনোভাব একেক সময় একেক দিকে শিফট করছিল। সে কখনো গেঞ্জির ব্যবসার দিকে যাচ্ছিল, আবার কখনো শিক্ষার ব্যবসার দিকে যাচ্ছিল। সে আসলে কোন ব্যবসাতে অটুট থাকবে এটি আসলে তার মাথায় কাজ করছিল না। সো এই ২ টা আমরা কাভার করব এবং এরপরে এরপরেরটা না হয় পরে বলি। এখন শুরু করা যাক রবি ঠাকুরের পাঠশালা নিয়ে কিছু বলো তুমি। আচ্ছা, করোনার মধ্যের কথা এটা। তখন তো চারিদিকে আসলে এডটেক মানে বুম করছে তখন। হুম, হুম, আর আমাদেরও তো তখন অলস সময় বলতে গেলে। আমি, তুমি এবং আমাদের যে মেইন পারসন দি আল ওজি রবি ঠাকুর। মানে ভদ্রলোকের নাম রবি। আমরা রবি দাদা বলি এবং তার নাম অনুসারে আমরা চেয়েছিলাম যে একটা এডটেক প্ল্যাটফর্ম হোক। লাইক 10 এমএস, শিখো বা যেগুলো আছে আরকি এইগুলো এদের মধ্যে আ তার নামেই নাম দেয় যে রবি ঠাকুরের পাঠশালা নামে একটা হচ্ছে আমরা এডটেক প্ল্যাটফর্ম চালু করব। আমরা এর জন্য মানে ক্লাস নেওয়ার জন্য যে পরিবেশ দরকার,
লাইটিং সেটআপ, বোর্ড সবকিছু ম্যানেজ-ট্যানেজ করে নিয়ে কয়েকটা ক্লাস রেকর্ড করলাম। পুরো প্ল্যান সাজানো হলো যে কিভাবে পুরো সিস্টেমটা আগাবে। বাট এর পরবর্তীতে গিয়ে কেন জানি আ ওইটা আর আগাইলো না। মানে কেন আগাইলো না জানি না। করোনাও তো আসছিল, মানে করোনার যে লকডাউন, ব্রেক দিয়ে। তো একটা ব্রেকে প্ল্যান হলো আ যে আমরা করব। শুরু করলাম। তখন আবার হচ্ছে লকডাউন দিয়ে দিল। আবার যে যার নিজ এলাকায় চলে গেলাম। আবার যখন ব্যাক আসলাম তখন আসলে আর আগের মোটিভেশনটা ছিল না। যার কারণে মানে হয়তো হতেও পারত রবি ঠাকুরের পাঠশালা, মানে বন্দি পাঠশালা, শিখো এনাদের মতো কোনো একটা নাম, ছোট্ট একটা মানে কি বলে অর্জন থাকতেও পারতো আমাদের। বাট জিনিসটা কাজ করে নাই। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট যুক্ত করি। সেটা হচ্ছে চ্যানেলের নাম কিন্তু রবি ঠাকুরের পাঠশালা ছিল না। ওইটা আরকি আমরা জাস্ট মজা করে দিয়েছিলাম যে, যেহেতু রবি, ওর সাথে আমরা ঠাকুর যুক্ত করে যে রবি ঠাকুরের পাঠশালা। এই নামটা দিয়েছিল আমাদের সুপরিচিত মুখ, আমাদের একটা বন্ধু। তার নাম হচ্ছে মীর রাকিব। তিনি একজন বিজনেসম্যানও ছিল সেই সময় থেকে। তার বিষয়টা হয়তো অন্য এপিসোডে আমরা বলব। তা আমাদের যে ভিডিও শুরু করার বা ক্লাস নেওয়া শুরু করার যেই মানে একটা গ্রুপ করা হয়েছিল। গ্রুপে আমরা ১০ থেকে ১২ জন মেম্বার ছিলাম। তখন জাস্ট একটা ভিডিও শুটের জন্য আমরা সপ্তাহে ৬ দিন করে বোর্ড মিটিং ডাকতাম। মানে আমি জাস্ট মানে বিরক্ত ছিলাম তার উপরে। আর ওই সময় আমার বাসা থেকে বেশ রেস্ট্রিকশন ছিল। মানে বাইরে যেতে হবে কম। বন্ধু-বান্ধব ফোন দিলে একটু রেসপন্স কম করবি। পড়াশোনায় মনোযোগ বেশি দিবি। কিন্তু আমি তো মনে করো সবসময় ভয়তে থাকতাম যে কে কল দেবে। আর বাই দ্যা ওয়ে আমি এক স্যারের বাসায় থাকতাম। তো ওখানে আরকি আশেপাশে আমার যে সকল বন্ধুরা থাকতো ওদের অ্যাক্সেস টা খুব ইজিলি ছিল। যে বাসার সামনে এসে নিচে ডাকলে মনে করো আমি না নেওয়ার আমার আসলে কোনো বাহানা দেখানোর কোনো উপায় থাকতো না। যে আমি এইটা দেখিয়ে বলব যে আমি বাসায় নেই, তুই চলে যা। কোনো না কোনোভাবে সে জেনে যেত। তো রবি সে হচ্ছে বাসায় মানে বাসায় আসার ০.৫ ঘন্টা আগ থেকে আমাকে ফোন দিয়ে শুরু করত। বাসার নিচে এসে মনে করো ফোন দিয়ে আমাকে নিচে নামিয়ে এবার আমি তোমার ডাকতাম। তারপরে আরো যারা আছে ওদেরকে সবাইকে ডেকে নিয়ে আমরা সপ্তাহে ৬ দিন, ৮ দিন, ১০ দিন মানে মিটিং এর পর মিটিং করি। কিভাবে কি করা যায়? এভাবে এ করবে, ওইভাবে ও সপ্তাহের করবে। ৮ দিন ১০ দিন? মানে একটা মাস ধরে আমাদের ফুল প্ল্যান চলছিল যে আচ্ছা, আমরা হ্যাঁ, এটা এটা বলো। শুরু করব। আর সপ্তাহে তো ৭ দিন, ৭ দিনের বেশি তো সম্ভব না। আ আমরা এর মাঝখানে মানে রবি আ মাইন্ডে সেট করে নিয়েছে যে ও হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্ম দাঁড় করাবে। কিন্তু একই সাথে যেখানে ওই সময় মনে হয় আমি আর তুমি আলোচনা করছিলাম যে একটা গেঞ্জির ব্যবসা শুরু করা যাক অনলাইনে। ওইটার জন্য কিন্তু আমরা ওই যে লোকাল মার্কেটে খোঁজ করতেও গিয়েছিলাম ২-৩ দিন। যে হ্যাঁ, কেমন কিভাবে কি আসে। না ওইটা ছিল যে থাকে না? একটা পুরুষ মানুষের জীবনে কয়েকটা শখ থাকে। হ্যাঁ, একটা হ্যাঁ। টি-শার্টের ব্যবসা থাকবে, একটা খামার থাকবে, আরো ওইটা বাদ দেই। হুম, হুম। মানে একটা টি-শার্টের ব্যবসা যুবক বয়সে মানে উঠতি বয়সে কারণ না মানে অধিকাংশ যুবকের মাথায় আসেই যে আমি একটা টি-শার্টের ব্যবসা করব। কিছু টাকা হবে হাতে। এই টাকা দিয়ে নিজের খরচ চলবে, আড্ডা-টাড্ডা দিব এরকম। আমাদের সেই টি-শার্টের ব্যবসারও মানে ফেইল। কারণ এই আমরা প্রোডাক্ট সোর্স করতে পারতেছিলাম না। আ কারণ তখন করোনার লকডাউনের মধ্যে যেটা হলো যে আমরা গেলাম যে, "ভাই আমাদেরকে হচ্ছে এই প্রোডাক্ট আমাদের দিবেন আরকি। আমাদের প্রোডাক্ট দিবেন। আমরা হুম। এগুলো" বাট প্রফিট মার্জিন হিসাব করে বা আরো যেই অ্যাসপেক্ট গুলো আছে সবগুলো হিসাব করে আবার লকডাউন। মানে আমাদের লকডাউনটা আমাদের অনেক কিছু শুরুর পথ মানে আটকায় দিছে। তো এই হচ্ছে কাহিনী। হুম, এই যে আরেক তোমার হচ্ছে আগে একটা কথা বললে, কথার আলোকে একটা কথা মাথায় আসলো যে বললে যে একটা পুরুষের বেশ কিছু শখ থাকে যেমন তার একটা গেঞ্জির ব্যবসা থাকবে, তার হচ্ছে একটা খামার থাকবে, একই সাথে তার একটা গরুর গাড়ি থাকবে। যেটা নিয়ে সে মেঠো পথ ধরে শ্বশুর বাড়িতে যাবে। এইটা অবশ্য একটা এটা একটা এই শখ হিসেবে থাকা উচিত। এইরকম শখ লাস্টেরটা একটু বেশি হয়ে গেছে। ওকে, একটু বেশি ড্রামাটিক হয়ে গেছে। ওকে বাদ।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাতিজা, আম তুমি নাকি ইদানিং একটু বই-টই পড়তেছো? ইদানিং আমি হচ্ছে একটু বই পড়া শুরু করেছি। মানে ইংলিশ যে বইগুলো আছে বেশ জনপ্রিয়। যেমন আচ্ছা, বেস্ট সেলার। রিসেন্ট কোন বইটা পড়ছো বলো? নন আ একাডেমিক। রিসেন্ট পড়েছি তোমার 'How to Talk to Anyone 92 Little Tricks' এই বইটা। ওকে। হাউ টু টক টু এনিওয়ান। আচ্ছা, যেহেতু পডকাস্টের মধ্যেও আমরা এই কথাবার্তাই বলতেছি, আমি হুম, তুমি হুম। বলতেছি, প্লাস এরপরে হচ্ছে আমি যখন অফিসে থাকি তখন কাস্টমার যারা আসে ওনাদের সাথে কথাবার্তা বলতে হয়। তো তুমি যদি এখন আমার সাথে কয়েকটা বা আমাদের সাথে কয়েকটা কি পয়েন্ট শেয়ার করো তোমার রিসেন্ট পড়া বই থেকে, যে কারো সাথে কথা বলতে গেলে বা কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে ঠিক কি বিষয় মাথায় রাখা উচিত? হুম, হুম। 'How to Talk to Anyone' এই বইটা মূলত তোমার রিয়াল লাইফ স্কিলস এর উপর একটু জোর দেয়া হয়েছে যে বাস্তবিক জীবনে কমিউনিকেশনটা আমাদের সবচাইতে একটা মানে মোস্ট ইম্পোর্টেন্ট থিংস বলা যায়। কারণ আমরা যখন কারো সাথে প্রপার ওয়েতে ক ক কমিউনিকেশন না করতে পারি, তখন আমি কি চাচ্ছি সেটা অন্যকে আমি বুঝাতে পারছি না। এট দ্যা সেম টাইম আরেকজন কি বলতে চাচ্ছে বা সে কি চাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। তো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। এটা ফিল আপ করতে কিছু ট্রিক্স বললে হবে না। রিয়াল লাইফ আরকি স্কিলস আছে যেগুলো আমাদের শেখা উচিত। আম তোমার এই বইয়ের হচ্ছে ১ম চ্যাপ্টারের একটা পয়েন্ট ছিল যে স্টিকি আই। স্টিকি আইটা কি? এটা যদি হচ্ছে একটু বর্ণনা করে তোমাকে বোঝাই, এটা হবে যে যেমন আমি এখন তোমার সাথে কথা বলছি। হুম, হুম। সেটা ভার্চুয়ালি তুমি এক জায়গায়, আমি এক জায়গায়। কিন্তু আমি তো স্টিল তোমার সামনে প্রেজেন্ট আছি। তো এখানে স্টিকি আর সিস্টেমটা হবে যে আমার আই কনট্যাক্ট, তোমার আই কনট্যাক্ট এর সাথে অল টাইম মানে আঠার মতো লেগে থাকবে। যেখানে মানে তুমি যেদিকেই যাও, তুমি যেটা বলবা আমি শুনবো এবং একই সাথে আই কনট্যাক্ট আমার মেইনটেইন থাকবে। যে তুমি কোনটা বলছো, আমি কোনটা বলছি। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে তুমি কথার মাঝখানে অন্যদিকে কেউ ডাকছে বা সেদিকে একটু মনোযোগ দিচ্ছ বা গলা শুকিয়ে গেছে পানি খাচ্ছ। কিন্তু এট ওই সেম টাইমেও কিন্তু আমার আই কনট্যাক্ট তোমার সাথে স্টিল কানেক্টেড থাকতে হবে। মানে তোমার হচ্ছে এটার সিস্টেম হচ্ছে অনেকটা ওই যে আ ওই যে ফোকাস লক করার একটা বিষয় থাকে না? হুম, হুম, ক্যামেরায় হুম। ভিডিও করি। মানে তুমি যেদিকে যাবা ফোকাসটা সেদিকে যেতে থাকবে। অনেকটা এইটার থিমটাও সেম মানে তোমার মুভমেন্ট অনুযায়ী তোমার আই কনট্যাক্ট ও আরকি মুভ করবে। কিন্তু ওইটা অল টাইম কানেক্টেড থাকবে। কোনভাবেই ডিসকানেক্ট হওয়া যাবে না। এইটার ফলে কি হবে? তুমি যার সাথে কথা বলছো, সে ভাববে যে আমাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। মানে তার এই সময়ে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ একজন পারসন। আমাকে সর্বোচ্চ সে ভ্যালু দিচ্ছে। আমার বিষয়টা সে আমলে নিচ্ছে। এইটাই হচ্ছে তোমার এইটার থিম। 2nd আরেকটা থিম আছে ওইটা হচ্ছে ইপোক্সি আই। ইপোক্সি আই এর থিমটা হচ্ছে তুমি যখন কথা বলবা, তোমার অপোজিট পারসন এর তুমি যখন সামনাসামনি দাঁড়িয়ে থাকলে তোমার ডান চোখ কিন্তু তার হচ্ছে আ ডান চোখের সাথে থাকে আর তোমার হচ্ছে বাঁ চোখটা তার বাঁ চোখের সোজাসুজি থাকে অ্যালাইনমেন্ট যদি আরকি এটা ফলো করো। ইপোক্সি আই এর সিস্টেম হচ্ছে তোমার ডান চোখ তার পুরো কনভারসেশন এর সময় তার জাস্ট বাঁ চোখের সাথে কনট্যাক্ট করবে। কখনো তার ডান চোখের দিকে তাকানোই যাবে না। অল টাইম তার জাস্ট বাম দিকের যে চোখটা সেদিকে তাকিয়ে থাকবা। তুমি জাস্ট এইটা একদিন এপ্লাই করে দেখো। মানে অনেক সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবা। যে এইটার আসলে কি পরিমাণ গুরুত্ব। আমি যদি তোমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স বলি, আমার হচ্ছে জিম ট্রেইনার ছিল শুভ ভাই। আ শুভ ভাইয়ের সাথে আমি এই বইটা যখন পড়া শেষ হয় মানে স্টিল চলছিল ওই সময়। আমি ভাবলাম যে একটা জিনিস শিখেছি তাহলে আমি এটা কেন ট্রাই করে দেখি না। তো জিমে ঢুকেই শুরুতে আমার শুভ ভাইয়ের সাথেই সকালে ১ম যোগাযোগ হয়। তারপরে যাওয়ার সময় যোগাযোগ হয়। তো শুরুতে এবং শেষে তার সাথে আমার ৫-১০ মিনিটের একটা কনভারসেশন হয় এবং এই টাইমে আমি একই সাথে স্টিকি আই এবং ইপক্সি আই এই ২ টা ব্লেন্ড করে আমি জাস্ট তার দিকে আরকি আই কনট্যাক্ট মেইনটেইন টা ঠিক রাখি। আমি দেখি মানে যতটা এটা মেইনটেইন করি তার দেখি কথা বলার আগ্রহ মানে ক্রমেই বাড়তেই থাকে। একটা মানুষ তো এমন হয় যে কথা বলতে একটা সময় অসহ্য বোধ করে বা যে না হয়তো শুনতে চাচ্ছে না। কিন্তু এই
স্টিকিয়া যতটা না মানে ইফেক্টিভ হয়, তার চাইতে তোমার ইপক্সি আইটা বেশি ইফেক্টিভ কাজ করে। মানে তোমার অপোজিট পারসন এর বাঁ চোখের দিকে তুমি টোটালি অ্যালাইনমেন্ট থাকবে। থেকে তুমি কথা বলবা, বললে দেখবা যে তার নিজেকে মনে হবে যে আমি তার কাছে অনেক প্রেশাস। ওকে। আর কোনো আ আর কোনো বলতে বোঝাচ্ছি ধরো এরকম কোনো আ টিপস আছে কিনা যেটা ধরো আমরা কথা বলার সময় স্টোরি টেলিং আকারে বা বলতে পারো স্টোরি টেলিং কোনো টিপস আছে কিনা তোমার কাছে বা হুক পয়েন্ট কাউকে ধরো আ কোনো একটা কথা বলে বা কিচ্ছু একটা বলা তোমাদেরকে আকর্ষিত কাজে তোমার কথা শোনার জন্য তাকে উদ্বুদ্ধ করা। এরকম কোনো টিপস আছে কিনা? আমার একটা আছে আমি বলব। তুমি আগে বলো। আচ্ছা, 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 ঠিক আছে। আমি এখনো সবগুলো আমি তোমাকে শেয়ার করতে পারছি না। কারণ আমি বেশ কিছুদিন হলো বইটা পড়া রেখে দিয়েছি, শেষ করে রেখে দিয়েছি। আমাকে একটু দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3 তে একটা পয়েন্ট ছিল। এটা হচ্ছে ফ্লাডিং স্মাইল। মানে তাকে একটা সুন্দর হাসি উপহার দিবা। হাসিটা তোমার মুখ থেকে খুব দ্রুত বের হবে না এবং একেবারে ধীরে, ধীরেও না। মানে স্মাইলটা হবে খুবই স্মুথলি একটা ট্রানজিশন নেবে। মানে এই স্মাইলটা আমি আসলে তোমাকে কাকে দিয়ে যে ব্যাখ্যা দেব আমি মানে বুঝে পাচ্ছি না। কিন্তু মানে তুমি আইডিয়া করতে পারছো যে হাসি কেউ আছে না যে হি, হি, হা, হা মানে হাসতে, হাসতে দাঁত দেখা যায়। দাঁতের ভিতর কিছু বেঁধে থাকলে সেটাও আমরা কি দেখা যায়। এটাকে হচ্ছে বাংলাতে মুচকি হাসি বলতে পারি কিনা? হ্যাঁ, বাংলাতে মুচকি হাসি যাকে বলে। ওকে। এইটারই ইংলিশ ফর্ম হচ্ছে তোমার ফ্লাডিং স্মাইল। যখন শুরুতে কারো সাথে আমার দেখা হবে, আমি তাকে ওয়ার্মলি মানে খুব আন্তরিকতার সাথে তাকে একটা মুচকি হাসি উপহার দেব। দিয়ে আমি তার সাথে কথোপকথন শুরু করব। মানে সে কেমন আছে? তার দিনটি কেমন গেল? আমি যখন তার সাথে ইমোশনালি কানেক্টেড হওয়া শুরু করব, তখন সে আমার প্রতি আরো বেশি উৎসাহ প্রদান মানে কথা বলতে আরো উৎসাহী হবে। ঠিক এই সময়তেই তোমাকে হচ্ছে ইপক্সি আই যেই টেকনিক এইটি ইউজ করতে হবে। এইটি ইউজ করার সাথে, সাথে তার সাথে তোমার কথোপকথন এগোতে থাকবে এবং তার যে প্রয়োজন বা কি মানে তুমি কোনটা চাচ্ছ বা সে কি চাচ্ছে, আস্তে, আস্তে তোমাদের কনভারসেশনটা আরো ডিপ লেভেলে এগোবে। আচ্ছা আমি বললাম না যে আমার একটা আ নিজস্ব একটা হুক পয়েন্ট আছে কাউকে আমার কথা শোনানোর জন্য মানে আরেকটু মানে আমার প্রতি ইন্টারেস্ট ফিল করানোর জন্য সেটা হচ্ছে আ এটা দিনে, দিনে আসলে হইছে। আ আ যেমন আমি তো কুষ্টিয়ার। তুমি কুষ্টিয়া কুষ্টিয়া এবং আমার সাথে হচ্ছে ঝিনাইদহ নামটা একটু পরিচিত। তো কুষ্টিয়া, ঝিনাইদহ এই রিজিয়নটা ধরো মানে আমি এই রিজিয়ন থেকে বিলং করি। আর এখন তো আছি সিলেটে। অফিসে যেটা হয় বা অফিসে বা ধরো কলেজে বা যেখানে হোক হঠাৎ করে যখন কেউ ধরো সবাই সিলেটের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আমি একটু ডিফারেন্ট অ্যাকসেন্ট এ কথা বলছি। হুম, হুম। মানে কুষ্টিয়ার অ্যাকসেন্ট বা একটু কুষ্টিয়া যশোর এলাকার অ্যাকসেন্ট। তখন জিজ্ঞেস করে, "আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায়?" আর অনেক সময় আমার অফিসে কাস্টমাররাও আসে। আ বলে যে, "আপনার বাড়ি কোথায় ভাই?" আমি বলি, স্যার কুষ্টিয়ায়।" যদি কাস্টমার হয় কুষ্টিয়া, আর যদি বড় ভাই সিনিয়র ভাইটা জিজ্ঞেস করে মানে যে যাকে যেমন সম্বোধন করতে হয়। হুম, হুম। জিজ্ঞেস করে যে, "ভাই আপনার বাড়ি কোথায়?" আমি বলি, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়।" 2nd কোয়েশ্চেন, কুষ্টিয়া এখানে কি পড়ালেখা করেন নাকি চাকরি-বাকরি? মানে শুধু চাকরির জন্য আসছেন? আমি বললাম, "না, এখানে আসলে আমি ফ্যামিলি সহ আছি। আ পড়ালেখা করতেছি, অনার্স চলমান।" তারপরের প্রশ্ন ওনাদের হয় যে, "এত দূর মানে সেই কুষ্টিয়া থেকে কেন সিলেটে আসলেন?" আমি বলি, "স্যার এর পিছনে আমার ১.৫ মিনিটের একটা কাহিনী আছে। আপনার হাতে যদি ১.৫ ও! মিনিট থাকে, আমি এই পুরো গল্পটা আপনাকে বলব। আপনি পুরোটা বুঝতে পারবেন।" আরে বলে, "১.৫ মিনিটের কাহিনী? ঘড়ির দিকে ওকে, টাইম আছে, সমস্যা নাই।" আমি বলি, "এই তো পাইছি আপনারে।" সে যদি আমার কাস্টমার হয়, ওই ১.৫ মিনিটের গল্প শোনায়ে আরে বসায় এক কাপ কফি খাওয়ায়, সে আমার প্রোডাক্ট নিলো না নিলো পরের বিষয়। বাট এই ১.৫ মিনিটের গল্প সে মনে রাখবে। এবং হুম, তা পরবর্তীতে আসার পরে হয়তো মনে থাকবে না ১.৫ মিনিটের গল্প বা কি। বাট যে ১.৫ মিনিটের গল্পটা বলছে, ফেসটা কিছুটা মনে থাকে। আ বা কলেজের কোনো সিনিয়র কেউ যদি এই গল্পটা যখন বলি, হুম, পরবর্তীতে বলে, "আরে তুমি সেই ছেলে না?" ১.৫ মিনিটের গল্প। সো এটা হচ্ছে আমার নিজস্ব একটা টেকনিক। কাউকে
কথার মাধ্যমে মানে একটা হুক দিয়ে তারপরে কনভারসেশনটা আরেকটু আগে বাড়ানো। হুম, হুম। ওকে, আচ্ছা। আমি আচ্ছা, যে ২ টা নিয়ে কথা বললাম। আ আরেকটা জিনিস আমি এড করি যে ফ্লোডিং স্মাইলের যে টেকনিকের কথা বললাম। এইটার পরপরই কিন্তু তোমার স্টিকিয়া এবং ইপক্সিয়া এই ২ টা কম্বাইন করে এপ্লাই করতে হয়। রিসেন্টলি আমি তোমার কিছু নেটিভ স্পিকারদের সাথে কনভারসেশন করছিলাম। তারা কেউই বাংলাদেশী না। কেউ আছে তোমার ভিয়েতনামিজ, কেউ উগান্ডা, কেউ নাইজেরিয়ান, হুম, হুম। কেউ হচ্ছে তোমার ইউকে এর। তাদের সাথে কথা বলার সময় আমি তারা জানে যে আমি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিলং করি এবং একই সাথে মুসলিম বা মানে রিলিজিয়াস একটা বিষয় তাদের ভিতরে আরকি দেয়। মানে সমস্যা বলতে মানে তারা একটু ভেদাভেদি চোখে দেখে। হুম, সবকিছুতে হুম, হুম। মানে এটা তো অবশ্যই। ভেদাভেদি চোখে দেখে। আ যখন ১ম কনভারসেশন এ শুরুতেই তারা জিজ্ঞেস করে যে, "আমি কোথা থেকে?" আ তাস আ বাই দ্যা ওয়ে আমি কিন্তু প্রত্যেকটা কনভারসেশন এর শুরুতেই ফ্লডিং স্মাইল বা মুচকি হাসির যে টেকনিক এটা ইউস করি। ইউস করার পরে মানে অপোজিট সে আমার সাথে আরো ইজি হয়ে যায়, ফ্রেন্ডলি হয়ে যায়। তখন সে জিজ্ঞেস করে, "কোথা থেকে?" তারপরে তার সাথে কথা শুরু হতে আমি টোটাল ৩ জনকে বাংলাদেশী কিছু সুন্দর, সুন্দর ভাষা তাদেরকে শিখিয়েছি। যে, আর "আপনি কেমন আছেন? আমি ভালো আছি।" বাংলাদেশে কি চট্টগ্রামের কোনো গালিটালি শিখাইছো নাকি? না, না আমি গালি শিখাই নাই। আ আমি যখন তাকে ভাষা শেখানোর জন্য তাকে অ্যাপ্রোচ করলাম, সে শুরুতেই বলল যে, "আপনি বাংলাতে কোনো গালি বা খারাপ কোনো কথা আমাকে শেখাবেন না তো?" আমি এই হুম, জায়গা থেকে বুঝলাম যে কোর্স। আমাদের বাংলাদেশী অনেকে আছে যারা তোমার অন্য কান্ট্রির যারা লোকজন এদের সাথে যোগাযোগ করে, এদেরকে মূলত আমাদের এই যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলোকে বেশি শেখায়। তারা এটা আস্তে, আস্তে ধীরে, ধীরে বুঝে ফেলেছে যে আমরা তাদেরকে ভালো কিছু না খারাপ কিছু উপহার দেই। একেতে আমাদের একটা রিপোর্ট যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ। আবার একই সাথে আমরা যে কাজটা করছি তাদের সাথে এইটা মানে আনএক্সেপ্টেবল বলা যায়। তো এখানে ফ্লডিং স্মাইল এর পরে যখন স্টিকিয়া এবং ইপক্সিয়া একসাথে আমি মেইনটেইন করেছি, তখন তার সাথে দেখা যাচ্ছে আমার ৩০ মিনিট বা ৩৫ মিনিটের একটা কনভারসেশন হয়েছে। সে আমাকে তার কিছু জিনিস শিখিয়েছে, আমি তার থেকে শিখেছি, আমি তাকে শিখিয়েছি। তো এইটা আমার জন্য আরকি ইফেক্টিভলি ওয়ার্ক করে। আচ্ছা ভাতিজা, হুম। আম এখন তো প্রায় ২০২৫ এর অগাস্টের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা। মানে এই বছরের শেষের আর বাকি ৬ টি মাস বা ৫ টি মাস আমাদের হাতে আছে। উম ৬ মাস নাই তো। অলরেডি ২ মাস তো ধরো চলে গেল। আর ধরো ৪ মাস মতো আছে। হুম, এখন আচ্ছা যাই হোক যে কয় মাসই থাক। এখন মূল ধরো বিষয় এই এই পর্যায়ে এসে তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই যে ধরো ২৫ এর ফার্স্ট হাফ বা ফার্স্ট হাফ এর একটু বেশি। এই সময়টা মানে ২০২৫ এর ফার্স্ট হাফ এর একটু বেশি থেকে তোমার লার্নিংস কি? বা আজ যখন ২০২৫ এর শুরুতে তুমি ধরো প্ল্যান করেছিলে যে এই বছর আমি এই গোলস গুলো অ্যাচিভ করার চেষ্টা করব। তো সেই গোলস গুলোর কি অবস্থা? হুম, কতটুকু অ্যাচিভ করতে পারলে? লার্নিংস কি? এবং নেক্সট প্ল্যান কি? বাকি ৪ মাস নিয়ে তোমার প্ল্যান কি? হুম, ওকে। শুরু কি তুমি করবা নাকি আমি শুরু করব? তুমিই করো, আমি পরে বলি। আচ্ছা বলি। ২৫ এর শুরুতে আমার প্ল্যান তো অনেকগুলো ছিল। আমি মেজর কয়েকটা বলি। সেটা ছিল যে আ নিউ কিছু ১ টা বা ২ টা নতুন ভাষা শেখা। আমি স্প্যানিশ দিয়ে শুরু করছিলাম। তারপরে ফ্রেঞ্চ, স্প্যানিশ এই ২ টার মাঝে আরকি সুইচ করছিলাম। তারপরে আমি একজন আরকি আ রিয়েল একজন জাপানিজের সাথে আমার দেখা হয়েছিল। আমি জাপানিজ গেম প্লে ভিডিও দেখতাম। ওখান থেকে আমার দেখা যাচ্ছে ৪-৫ টা আরকি বেসিক কনভারসেশন এর যে স্টার্টিং সেন্টেন্স ওইগুলো আমার মুখস্থ ছিল। তা আমি এইটা দিয়ে তার সাথে কনভারসেশন শুরু করছিলাম। তা সে আমাকে মানে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছিল। মানে আমি তাকে চিনি না, সে আমাকে চেনে না। জাস্ট তার ল্যাঙ্গুয়েজটা আমি জানি বিধায় সে আমার সাথে খুব পোলাইটলি আচরণ করেছিল। সে আমাকে কিছু বলেছিল তার বিষয়ে এবং কিছু শিখিয়েছিল। তো এইটা আরকি মানে আমার বাকেট লিস্টে ছিল যে আমি নেটিভ কয়েকজন মানুষের সাথে ইন পারসন মিট করব। সেটা আমার সাথে হয়েছে। আমি ইউএস এর একজনের সাথে এবং অ হচ্ছে তোমার জাপানিজ এবং চাইনিজ এই ৩ টে দেশের মানুষের সাথে মেশার
এবং তাদেরকে কাছ থেকে অবজার্ভ করার সুযোগ পেয়েছি। এটা আমি ফিল আপ করতে পেরেছি। একই সাথে আমার ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসটা আমি যথেষ্ট এগিয়ে নিয়ে আসতে পেরেছি। স্টিল আমি অতটা ফ্লুয়েন্ট না, কিন্তু আমি বেসিক কনভারসেশনটা আরকি চালিয়ে যেতে পারি, যতটুকু আমার শেখা আছে। এবং একই সাথে ইংলিশ স্পিকিংটা আমি চেষ্টা করছি ভালো করার দিনকে দিন। আশা করছি আমরা পরবর্তী যে এপিসোড গুলো আসবে এগুলোতে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজকে একটু সুইচ করার চেষ্টা করব। আচ্ছা। একই সাথে উম আমি হচ্ছে একটা কোম্পানির সাথে ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত ছিলাম। ওখান থেকে আমি কিভাবে সেলস এর যে বিষয়টা, মানে একজন আমার কাছে এসেছে একটা সার্ভিস নিতে। মানে সে বাসা থেকে চিন্তা করে এসেছে সে শুধু এইটাই কিনবে বা এইটাই নেবে। কিন্তু আমার কাছে আরো অনেকগুলো আছে যেগুলো আমি তাকে যেকোনোভাবেই দিতে চাই। মানে এইটা আরকি আমার মেইন লক্ষ্য। এই লুপ হোলটা কিভাবে কাজ করে আমি এই ফরমেটটা শিখেছি। যে একজন একটা প্রবলেম নিয়ে আমার কাছে এসেছে, কিন্তু আমি সেটা সলভ করার পাশাপাশি আমি আরো অনেকগুলো সার্ভিস তাকে প্রোভাইড মানে কিভাবে করতে হয়, কাস্টমার সাপোর্ট, তারপরে প্যানিক সিচুয়েশন কিভাবে ডিল করতে হয়, এই জিনিসগুলো আমি সুন্দর শিখেছি। এবং রিসেন্টলি আ আমি কখনো কোনো ডিবেটে অংশগ্রহণ করিনি। আ আমি হচ্ছে বাংলা কোনো ডিবেটে আমার হাঁটু কাঁপতো কথা বলতে দাঁড়ালে। কিন্তু সেখানে আমি চেষ্টা করেছি ইংলিশ ২ টা ডিবেট করা। আলহামদুলিল্লাহ আমি ২ টাতেই আ ফার্স্ট স্পিকার ছিলাম এবং আমার ডিবেট কম্পিটিশন খুব অসাধারণ ছিল। একই সাথে আমি হচ্ছে তোমার আমাদের ওখানে যেখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম চলছিল ওখানে রোল প্লে এর একটা সেকশন ছিল। মানে আমাদের যে ফেভারিট কোনো ক্যারেক্টার বা কোনো পারসন তার অনুকৃতি ধরে তার সাথে মানে তার মতো করে কোনো কিছু একটা সবার সামনে প্রদর্শন করতে হবে। তা ওখানে আমার একজন প্রিয় পারসন ছিল হচ্ছে Apple এর যে স্টিল সিইও আছে টিম কুক। আমার তার মানে তার অঙ্গভঙ্গি এবং তার যে উপস্থাপনা এই জিনিসটা আমাকে মানে খুবই আকর্ষিত করে। আমি এই বিষয়টা শিখেছি এবং লাইভ প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা আমি রপ্ত করতে পেরেছি। আ একই সাথে তোমার হচ্ছে আমি হচ্ছে তোমার একটা জিমে ভর্তি হয়েছিলাম যে বডি শেপটা আরেকটু সুন্দর করার জন্য। এই একটা জায়গাতে আমি এখন স্টাক হয়ে আছি। কারণ আমার ফুড হ্যাবিট অতটা ভালো না। চেষ্টা করি যে এটা মেইনটেইন করার, কিন্তু বিভিন্ন ইস্যুতে আমি এটা মেইনটেইন করতে পারিনি। একটা জায়গায় আমার ব্যর্থতা। এটা নিয়ে স্টিল বাকি যে ৪ টি বা ৫ টি মাস আছে আমি চেষ্টা করব এখানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসার। হুম, তো এইগুলো ছিল। আ আরেকটা মেজর বিষয় ছিল যে তুমি তো জানো আমি হচ্ছে Android অ্যাপস নিয়ে কাজ করি। এটার একটা এজেন্সি দাঁড় করানোর চেষ্টা করছি। কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমি মাঝখানে একটা ধাক্কা খাওয়ার পরে টোটালি আগের যে আমাদের স্টার্টআপ ছিল ওইটা পুরোপুরি সেল করে দেয়া লেগেছে। তারপর থেকে এখন ওইভাবে আর আমার আগ্রহ কাজ করে না। আমি বসে ৩-৪ ঘন্টা ধরে আমি আমার একটা ভিডিও দেখবো, প্র্যাকটিস করব, শিখবো। এইটা আমার ভিতরে আসলে ওই ইমোশনটা আর কাজ করে না। টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন এইটার জন্য আমি চেষ্টা করছি বিভিন্ন আমার যারা আরকি যাদেরকে আমি গুরু মানি তাদের থেকে উপদেশ নেওয়ার বা তাদের ফুটস্টেপ গুলো ফলো করার। এইটা এবং বাকি যে ৪ মাস আছে, ৪ মাসে আপাতত অ্যাপ ডেভেলপমেন্ট যে এজেন্সি আছে এইটা টোটালি এস্টাবলিশ করার চিন্তা আছে। কমিউনিকেশনটা আগের চাইতে আরো বেশি বেটার করার চিন্তা আছে এবং নেটিভ কিছু ফ্রেন্ডস বা নেটিভ কিছু পারসনদের সাথে অনলাইনে যুক্ত হয়ে তাদের সাথে বন্ধুত্ব করে আ একটা ব্রডার অ্যাসপেক্ট মানে তারা কিভাবে চিন্তা করে, কোন জায়গা থেকে চিন্তা করে, কিভাবে একটা মানে পরিস্থিতিকে অবজার্ভ করে বা উপলব্ধি করে, এই কিছু বিষয় শেখার একটা আগ্রহ আছে বাকি ৪ মাসে। আর যদি সময় থাকে আমি চেষ্টা করব ফুড হ্যাবিটটা মেইনটেইন করার, যাতে আমি সুন্দর একটা শেপে আসতে পারি। তুমি এটার জন্য আমাকে একটু চাইলে মোটিভেট করতে পারো কিছু পেপ টক দিয়ে। না, মোটিভেটের আসলে কিচ্ছু নাই। ফুড হ্যাবিট আমারও যাচ্ছে তাই দশা। মাঝে উম একটা ইমপ্রুভমেন্ট আসছে আমার, সেটা হচ্ছে আম সুগার কেন্দ্রিক। সেটা কিরকম? এস তাজ আছে না আমাদের হু, হু, আ হেলথ রিলেটেড কনটেন্ট তৈরি করে। হু, হু, আ তো উনার মোটামুটি কনটেন্ট ফলো করা হতো। এখান থেকে একটা ইমপ্রুভ হয়েছে যে আম সুগার থেকে এটা আসলে এস্তাজের থেকে তোমারকে ক্রেডিট দিতে হয় বেশি। কারণ উনি তো ভিডিও বানাইছে শেষ। বাট দ্যা পারসন পুশ মি হু, হু।
যে মানে বাচ্চা সুগারটা কন্ট্রোল করার চেষ্টা করো, এত মিষ্টি খেও না। হ্যাঁ, হ্যাঁ। তো ধর আমি যদি ইয়ে করি গত ২ মাসে অন অ্যান এভারেজ 20-30% কমাতে পারছি। বেশি পারি নাই ভাই। আ য এমনিতেই একটা যেকোনো হ্যাবিট তো রিফরমেশন করতে মিনিমাম ৩ মাস বা তার বেশি সময় লাগে। সেখানে তুমি ২ মাসে স্টিল 40% এর কাছাকাছি হিট করতে পেরেছো। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। না আগে কেমন ছিল যে কিরকম কি বলে এটারে? মানে মানে আমি তুমি যদি আমার ওভারঅল ফুড হ্যাবিট বলতাম মানে বিশেষ করে সুগার কেন্দ্রিক হুম, মিষ্টি হুম, জাতীয় খাবারের কথা হিসাব করতাম যে আমি অফিস থেকে ব্রেকে যাচ্ছি। আ ঝালের থেকে মিষ্টির দিকে আমার একটু ফোকাস ছিল হুম, বেশি। একদম মিষ্টির দোকানে ঢুকবো। ১ টা ২ টা মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু পছন্দ হয়েছে, ওকে ভাই দেন, অর্ডার দেন, খাই। বাট লাস্ট ২-৩ মাস বা তার বেশি সময় ধরে তোমার একটা ক্রেডিট আছে। মানে তোমার কি বলে হ্যাবিট দেখে আরকি অনুপ্রাণিত হওয়া যে তুমি যেহেতু পারছো আমি কেন পারব না? এরকম হুম, টাইপের। আম ওইগুলোর মোটামুটি বন্ধ হয়েছে। তারপরেও যারা আগে আমার সামনে মায়েরা তো বোঝোই মিষ্টি এনে দেয়। খা, খাবি না কেন তুই? তারপরে তারপরে অফিসে বিভিন্ন প্রোগ্রাম থাকে। মিষ্টি আনা হয়। প্রমোশন বা কোনো গুড নিউজ আসে। অনেক সময় কারোর হচ্ছে ভালো কোনো একটা খবর আসে বা এরকম কিছু মিষ্টি আনা হয়। তো এরকম হতো কি আগে হতো কি আমার ভাগে যতটুকু আছে এটা পুরোটুকুই আমাকে খেতে হবে। পারলে আরো কারোরটা নিয়ে একটু কাড়াকাড়ি করতে হবে। তো এখন হয় কি যে আমি আমার এক ছোট ভাইকে ডাকি অফিসেই ছোট ভাই বলছে, "ভাইয়া তুমি দাঁড়াও। আমি একটু চেখে দেখবো। বাকিটা তুমি খেয়ে নিও।" আর বাসায় হয় কি? বাসায় তোমার আন্টির সাথে খুব ঝামেলা হয় এটা নিয়ে। "খাবি না কেন তুই? এই বয়সে মিষ্টি না খেলে কোন বয়সে খাবি?" এরকম আরকি। আ আচ্ছা, যেহেতু মিষ্টি নিয়েই কথা প্রসঙ্গ আসলো, সেহেতু আমার হচ্ছে ২ টা পার্সপেক্টিভ আছে। আ আচ্ছা, যে আমার যে ১ম প্রশ্ন সেটা হচ্ছে যে, তুমি আগে মানে সুগার তো আমাদের মিষ্টিতেও আছে এবং আমাদের যে ফল ফ্রুটস আছে সেখানেও আছে। আমরা যদি ন্যাচারাল যেই আমাদের ফলগুলো সেগুলো আমরা খাই, সেখান থেকে কিন্তু আমাদের সুগারের যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায়। এক্সট্রা করে যে হোয়াইট সুগার বা ব্রাউন সুগারের তৈরি যে খাবারগুলা মিষ্টি, মিষ্টান্ন, কেক যা আছে, এগুলো খাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের একটা মানে প্রচলিত একটা মিথ আছে যে মিষ্টি খাওয়া উচিত। মিষ্টি শরীরে দরকার। যে এত কিছু মিষ্টি খাওয়া হচ্ছে মনে করো একটা মানুষ সকাল থেকে শুরু করে সে আপেল খেয়েছে, সে কমলা খেয়েছে, সে ব্যানানা খেয়েছে, সাথে আঙ্গুর, আনারস মানে আরো যত রকম ফল ফ্রুটস আছে সব খেয়েছে। তারপরে মনে করো তার সামনে মিষ্টি ধরলে বলবে, "আরে মিষ্টি খাওয়া দরকার। তো শরীরে মিষ্টিরও প্রয়োজন আছে। এটার অভাব পূরণ করা উচিত।" আ আর আরেকটা আমার আদারস যে পার্সপেক্টিভ সেইটা হচ্ছে যে আমি রিসেন্ট একটা বস্তি এলাকা ভিজিট করছিলাম। সেখানে মানে ভিতর থেকে হেঁটে আসার সময় আমি দেখলাম অধিকাংশ যে সকল শিশু আছে তারা তোমার প্রসেসড যে ফুড গুলা আছে এইগুলা ওদের আরকি এগুলাই কিনে দেয় তারা এগুলাই খায় এবং তাদের চেহারায় মানে আমাদের সাধারণ একটা শিশু যেমন পরিপূর্ণ পুষ্টি নিয়ে যেভাবে বেড়ে ওঠে কিন্তু তাদের ওখানকার চিত্রটা টোটালি ভিন্ন। সে এই প্রসেসড ফুড এগুলো খাওয়া-দাওয়া করে তার দেখা যাচ্ছে চোখ অন্যদের তুলনায় একটু বড় বা চেহারার কোনো অংশ মানে একটু বিকৃত। যেটা দেখে আমার খুব খারাপ লাগলো। তো পরে এসে আমি এটা একটু রিসার্চ করে দেখলাম। দেখি একটা জিনিস আমার মাথায় আসলো যে এমন একটা কি বলা যায় তোমার কোম্পানি তৈরি হওয়া উচিত যারা টোটালি বা আমার যে ইচ্ছা সেটা আমি তোমারে বলি যে হুম, হুম, হুম। টোটালি সুগার যে ইনটেকটা পুরো বাংলাদেশ থেকে মুছে ফেলা। মানে চিনির কোনো কিছু মানুষ কোনোভাবে খাবে না মানে খাবেই না। নট সেখানে যে পসিবল। আ এটা পসিবল না কিন্তু এটা আরকি আমার অ্যাম্বিশন যে আমি চেষ্টা করব এই জিনিসটা চেঞ্জ করা যায় কিনা। মানে এমন একটা আ কি বলা যায় তোমার ফুড ইন্ডাস্ট্রি আসবে যেখানে তোমার ন্যাচারাল সোর্স থেকে খাবারগুলো বানাবে এবং যেই খাবারগুলো তোমার দামের তুলনায় কম থাকবে। আমাদের দেশে যেগুলো হেলথি ফুড সেগুলো কিন্তু খাবারের যেই মানে গুণগত মান বা প্রাইস সেটা আনহেলথি ফুডের তুলনায় দেখা যাচ্ছে ৫-৬ গুণ বেশি। হুম, যার হুম। কারণে অনেক আমরা বেশি।
মানে আমরা না চাইতেও কিন্তু আমরা ওই অপশন আমাদের একটাই থাকে যে আনহেলথিটাই আমরা নিই। হেলথি কেনার মতন ওইভাবে আমার কাছে টাকা নাই। এজন্য যে একটা ইন্ডাস্ট্রি মার্কেটে নিয়ে আসবো যেখানে তোমার ন্যাচারাল যে আমাদের যে সুগার আছে, যেমন ওই যে ব্যানানা চিপসের কথা তুমি অবশ্য শুনেছ। এটা বাহিরের বিভিন্ন দেশে প্রচলিত আছে। এটা একটা স্টার্টআপ আমি দেখেছিলাম শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার। ওরা হচ্ছে বানানা চিপস কেরালা থেকে এসে ওরা হচ্ছে বানানার চিপস, বিস্কিটস আরো বেশ কিছু প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে ২ মাস কি ৩ মাস মতো বা ৪ মাস হাইয়েস্ট মেয়াদ থাকে। তারপর এগুলো মেয়াদ আউট হয়ে যায়। তো এমন কোনো কিছু বাজারে নিয়ে আসা যেটা আরকি আ যে হোয়াইট সুগার বা ব্রাউন সুগার কে রিপ্লেস করে ফেলবে পুরোপুরি। মানুষ যাতে সুস্থ থাকে। আমার কথা মানুষকে সুস্থ থাকতে হবে। অযথা টাকা খরচ করে নিজেকে অসুস্থ বানানোর কোনো আসলে মানে হয় না। না, উম এটা আসলে বলছো ভালো, বাট যদি আ রিয়েলিটি হিসাব পার্সপেক্টিভ মানে রিলেটিভ পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে নট পসিবল। কারণ আমাদের ইন্ডাস্ট্রি এত বড় প্রসেস ফুডের, হু, হু। সেই সাথে এখানে অনেক মার্কেটিং মানে গিমিক মার্কেটিং করা হয়। জিরো ক্যালোরি নতুন অনেক পুরাতন একটা টার্ম না? নতুন হ্যাঁ, ভাবে হ্যাঁ। দুদিন জিরো পর, পর আসে। ক্যালোরি বা অ্যা জিরো সুগার। জিরো সুগার, জিরো ক্যালোরি, জিরো খ্যাল কত নামে আসে। এখন এটা আসলে এটা কি মার্কেটিং গিমিক নাকি অ্যাকচুয়ালি এগুলো মানে যেটা আ প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে জিরো ক্যালোরি, এটা কি ঠিক নাকি জাস্ট মার্কেটিং গিমিক? উম জিরো ক্যালোরি এবং জিরো সুগারের আমি হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড নিউজের একটা প্রতিবেদন দেখছিলাম, ভিডিও প্রতিবেদন। ওটা YouTube এ আছে। ওখানে একজন ব্যক্তি সে হচ্ছে ২১ দিনের একটা চ্যালেঞ্জ নেয়। ২১ দিন সে হচ্ছে টোটালি প্রসেসড ফুড খাবে এবং যেগুলো জিরো ক্যালোরি বা জিরো সুগার যেখানে লেবেলিং করা আছে। এই খাবারগুলো খেয়ে সে মাস শেষে দেখে যে তার ওজন প্রায় ৫-৭ কেজি সাধারণ যেভাবে ওজন বাড়ে তার তুলনায় ৫-৭ কেজি এভাবে বেড়ে গিয়েছে। সে হচ্ছে মানে ১ থেকে ১.৫ মাসে তার ওজন অনেক গুণ বেড়ে গিয়েছে। কোন খাবারগুলো খেয়ে? যেইগুলোর প্যাকেটে লেবেলিং করা ছিল যে 0 ক্যালোরি বা 0 সুগার। আল্টিমেটলি এইটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলা যায়। আচ্ছা, যেটাকে মানে আ বুঝতে পারছি। মানে এই বিষয়ে তো গভীর জ্ঞান নাই। তো হুম, হুম, হুম। মন্তব্য করা থেকে দূরে থাকি। পরে মানে ব্যাকল্যাশ খেলে বিপদ। এইসব আ টপিক নিয়ে কথা বলতে গেলে। আ এখানে একটা মানে মেইন যেই ফ্যাক্টর কাজ করে যে আমার আমি চাই খারাপ খাবার খেতে। একই সাথে সেটা আবার সেই খাবারটা একটা হেলথির পরিমাপক হিসেবে কাজ করবে। মানে থিমটা তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? মানে সেই এই যে কি যেন বলে না? নেই মামা থেকে কানা মামা ভাবলো টাইপের বিষয়। হ্যাঁ, যে বা সরি, মন্দের ভালো। মন্দের ভালো। হ্যাঁ, মন্দের ভালো। এই টার্মটা বেশি উপযুক্ত আরকি। মন্দের ভালো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ওই যে আমি যে প্রশ্নটা তোমাকে করেছিলাম যে তুমি সুগার ইনটেক কে বাড়িয়ে দিলে। এটার পিছনে কি ফ্যাক্টর কাজ করেছিল তোমার ওই সময়? ও, সুগার ইনটেক বাড়ানো বলতে মানে একটা ফেজ গেছে যখন হচ্ছে মানে রেগুলার দৈনিক আমার এখানে একটা প্রবলেম আছে, আমি তোমাকে বলি। প্রবলেমটা কিরকম? খাওয়া-দাওয়া সাথে আমার আবার এই রাগের একটা সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা। মানে আমার রাগ যখন বাড়ে, খাওয়া-দাওয়ার পরিমাণ বাড়ে। এটা ধরো বাসার ভাত তরকারি হোক বা হুম, হুম। বাইরের খাবার-দাবার হোক। তো এরকম একটা ফেজ গেছে একসময় ধরো আ নিজেদের মানুষের উপরে অনেক রেগে-টেগে ছিলাম। আচ্ছা, আচ্ছা। আ এই রাগটাকে খাওয়ার সাথে মানে খেয়েই ধ্বংস হয়ে যাবো আমি। ও এতটাই আচ্ছা, আচ্ছা। টেনশন। তো আমি তখন আরকি এরকম প্রতিদিন যাচ্ছি অফিসের ব্রেক টাইমে গিয়ে অর্ডার দিচ্ছি ২ টা ৩ টা এই যে তোমার ১৫-২০ করে পাটিসাপটা পিঠা। হুম, হুম, হুম। তারপরে উম পেস্ট্রি। তারপরে আমার এমন ছিল যে এমন শখ জাগছিল যে আমি আ আমার দোকানের আশপাশে মানে আমার অফিসের আশপাশে যতগুলো মিষ্টির দোকান আছে এবং সেখানে যত প্রকারের মিষ্টি পাওয়া যায় সবগুলো আমি টেস্ট করব। আচ্ছা। প্রতিদিন গিয়ে ১ টা ২ টা হুম, ডিফারেন্ট করে এরকম ট্রাই করা হতো।
হুম, তারপরে দিন যেতে থাকলে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে আমি আসলে মানে ভিতর থেকে তখন ফিল করছি যে আমার শরীরের অবস্থা ভালো না। আচ্ছা। ভালো না মানে আ শরীরে জোর পাচ্ছি না। এটা তো অবশ্য যদিও রাতের ঘুম কম হতো এই কারণে। ঘুম কেন কম হতো কেন? এই যে এখন গেলাচ্ছি যেরকম, হুম, 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 এরকম মানে স্ক্রলিং অনেক ব্যাড হ্যাবিট ছিল। তো শরীরে যখন অবস্থা খারাপ হতে থাকলো তখন তো তুমি আসলে যে কি হচ্ছে বলো আমাকে। তোমার লাইফস্টাইল হুম, একটু বলো। কি করো না করো। তখন আরকি এই পয়েন্টটা ফিগার আউট করা হলো যে না তোমাকে এইটা কমাতে হবে। ওকে হুম, কমাও। হুম। তাও হুম। একটা মজার একটা তোমার ফ্যাক্ট বলি। এইটা আরকি আমার নিজের অবজারভেশন। একটা সময় ছিল যখন বাজারে গেলে তোমার ন্যাচারাল যেসব ফল-ফুলদি বা শাকসবজি এগুলো মানে ইজিলি অ্যাক্সেস করার মতন একটা জায়গায় থাকতো। যেখানে তুমি গেলেই চারিপাশে সবকিছু মানে ফ্রেশ খাবার-দাবার দেখবে। যেমন ফ্রেশ পেয়ারা বিক্রি করছে কোথাও বা ফ্রেশ অন্যান্য ফল, ক্ষীরা বা অন্য কিছু। কিন্তু এখন বাইরে বের হলে ১০০ মিটারের ভিতরে তুমি মিনিমাম ৩ টা শপ দেখতে পারবা যেখানে ২ টা হচ্ছে তোমার সুগার জাতীয় খাবারের কারখানা। আর আরেকটা হচ্ছে তোমার ফাস্ট ফুডের দোকান যেখানে যে বার্গার, পিজ্জা এগুলো বা সিঙ্গাড়া, পুরি যেগুলো আছে ডিপ ফ্রাই তৈরি করে এই দোকান। মানে টোটালি যে সিস্টেমটা এমনভাবে আসলে গড়ে উঠেছে, তুমি চাইলেও না খেয়ে থাকতে পারবা না। তোমাকে ওখানে যাওয়াই লাগবে। মানে একটা কি বলা যায় তোমার রিওয়ার্ড লুপ সিস্টেম। হুম। আচ্ছা তুমি যে বললে না যে তোমার প্ল্যান ছিল মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শেখা। হুম, হুম, তারপরে তুমি তো শুরু করলে স্প্যানিশ দিয়ে, আমি শুরু করলাম ফ্রান্স দিয়ে। হুম। এর মাঝে এর মাঝে কই থেকে কি হলো? আমার ফ্রান্সও হারায় গেছে, তোমার স্প্যানিশও হারায় গেছে। আমি ডুওলিঙ্গো যখন এখন তো আনইনস্টল করে দিচ্ছি। যখন ইনস্টল ছিল মানে মেসেজের পর মেসেজ আসতো, মানে রিমাইন্ডার দিত। এখন আর নাই। সব শেষ। মানে আমি ভূত কিন্তু নেমে গেছে ফ্রান্স হ্যাঁ, শেখার। হ্যাঁ, বুঝতে পারছি। আমি কিন্তু স্টিল শেখা শেষ করে দিলেও আমার কিন্তু স্প্যানিশের অনেকগুলো ওয়ার্ড এখনো মাথায় আছে। যেমন সুপ্রভাতকে বলা হয় বুয়েনোস দিয়াস। আমি তারপরে ভুলে হচ্ছে গেছি আমি ফ্রান্সে কি যেন বলে। তারপরে আইসক্রিমকে বলা হয় হেলাদো। তারপরে ধন্যবাদ মানে কাউকে হচ্ছে ধন্যবাদ। এইটার হচ্ছে স্প্যানিশ বলে por favor বা আ দয়া করে সরি দয়া করে এটার হচ্ছে স্প্যানিশ হচ্ছে por favor। আমার যেমন ফ্রান্সে শুধু মনে আছে বনজোর মানে bonjour আ সুপ্রভাত, মাসিয়ে, ওকে, মসিয়ে, হুম, হুম। মাদাম এগুলো মনে আছে। আ আমার ইচ্ছা হচ্ছে তোমার আ বছর আমি ২ বছর সময় নেব। মিনিমাম আমি ৭ টা থেকে ৮ টা ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা। চেষ্টা করে দেখব যে কয়টা পর্যন্ত আসলে পসিবল। এখন তোমার যদি বলি তালিকায় আছে বাংলা, ইংলিশ, হিন্দি, স্প্যানিশ এবং সাথে জাপানিজ অথবা চাইনিজ একটা এড করার ইচ্ছা আছে। কারণ চাইনিজ ভাষা শিখতে পারলে তোমার ওই যে আউটসোর্স করার অনেক বড় একটা অপরচুনিটি আছে। চাইনিজ মার্কেটে তোমার হচ্ছে স্কিলফুল লোক দরকার। যে তাদের নেটিভ ভাষাতে কথা বলতে পারবে। ইংলিশে না। তারা যেহেতু শুরু থেকেই চাইনিজ ভাষায় বেড়ে ওঠা, তাদের দরকার এমন কেউ তাদের সাথে কাজ করবে যে চাইনিজ পারে। তার সাথে তারা অনলাইনে যুক্ত হয়ে যেভাবে কাজ করবে। এজন্য আরকি চাইনিজ শেখার একটা ইচ্ছা জেগেছে। তো দেখি কতদূর কি হয়। আর তোমারটা বলো তোমার শুরুর অর্ধেক কেমন ছিল? এবং বাকি যে ৪ মাস আছে এই ৪ মাসে কি পরিকল্পনা আছে? আচ্ছা আম তাহলে একটু মানে বলি ২০২৫ এর কয়েকটা প্ল্যান আমার লিখে রাখছিলাম, নোট করে রাখছিলাম। এটা নোটবুকটা এখন খুঁজে পাচ্ছি না। ওটার মধ্যে লেখা ছিল বছরের শুরুতে যে আমার ২০২৫ এর গোল কি, কি? এর মধ্যে তো একটা ছিল হচ্ছে আমার যে এফএম সীমান্ত পেজ, এইটাতে একটা মোটামুটি কনটেন্ট এর পর্যায়ে দাঁড় করাবো। হুম, হুম। বছরের ১ম ৬ মাস তো আমি নাই। আর তুমি হচ্ছে দেখা করো ২ ঈদে। কিভাবে সালামি নিতে হয় সিনিয়রদের থেকে, তুমি এই ধরনের কনটেন্ট দিয়ে তুমি হারিয়ে যাও। এগুলো করা উচিত না। তুমি যে একজন ইনভেস্টরের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে সেগুলোর আসলে সৎ ব্যবহার করো না, তার জন্য তোমাকে আসলে জবাবদিহিত করানো উচিত। আচ্ছা সমস্যা নাই স্যার। আমি যেহেতু ইনভেস্ট নিয়েছি আম ব্যাপার না। আ আচ্ছা তো কনটেন্ট এর একটা প্ল্যান ছিল যে ১ম ৬ মাসে মোটামুটি আ একটা অ্যামাউন্ট এর কনটেন্ট
তৈরি করব কিন্তু হয় নাই। হু, হু। গেছে এটা ফেল। স্কেটিং শেখার আমার খুব বড় একটা শখ ছিল। তোমার কি এই মানে মাঝ বয়সে এসে হাত পা ভাঙার শখ জেগেছে নাকি? আরে কোন ধরনের শখ? মানুষের শখের শেষ আছে। না স্কেটিং শেখার একটা শখ ছিল। ওইটাও আ এখনো মানে দূর হিমতে না বহুদূরে। দূর তাক কোই নিশান নেহি। তো আমার এখন এই অবস্থা। আচ্ছা, স্কেটিং আচ্ছা। এর মানে এখনো কোনো হদিস নাই আমার জীবনে। সামনের ৪ মাসে কি হবে? নো আইডিয়া। আদৌ ও মানে স্কেটিং শেখা হবে কিনা বা এর বাইরে একটা জিনিস পারছি আমি। আ ২০২৫ এ একটা টার্গেট নিয়েছিলাম যে বলে না? আ না বলার মানে না বলা শিখুন এমন কোন কিছু? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। না বলা শিখুন। মানে ২০২৫ এর শুরুতে আমার একটা ছিল যে সব জায়গায় অনুরোধের ঢেঁকি আমি গিলব না। অনেক করছি জীবনে। আচ্ছা, আচ্ছা। মানে জীবনে অনুরোধের ঢেঁকি অনেক গেলা হইছে। ২০২৫ টা হবে আমার জন্য এমন একটা বছর যেখানে আমি আমার একটা বাউন্ডারি থাকবে। সবাইকে এখানে অ্যাক্সেস নাই। মানে সবার এখানে অ্যাক্সেস নাই। প্লাস সবার অনুরোধের ঢেঁকি আমি গিলবও না। হুম, যতটুকু আমার পক্ষে সম্ভব আম ততটুকু করব। বাদবাকি যেইগুলো ওইগুলো অন্যদিকে অ্যালোকেট করে দিলাম আরকি এরকম টাইপের। তো আচ্ছা। এটা মোটামুটি আমি বলতে পারো আয়ত্ত করতে পারছি। এখন আর আম সবাই আসলে ইয়ে করলে কোন রিকোয়েস্ট নিয়ে আসলে একটু মোটামুটি ভালোভাবে বুঝাই। আমার সিচুয়েশনটা বোঝাই যে, "ভাইয়া বা পারতেছি না আসলে এই ইস্যু আছে। তুমি একটু অন্যখানে দেখো, আপনি একটু অন্যখানে দেখেন।" এরকম। তো এইটা হুম, পারছি। এর বাইরে তো এটা প্রতি বছরই থাকে। একাডেমিক কামব্যাক যেটা প্রতি বছরই ফেল হয়। আচ্ছা ওইটার কথা স্কিপ করাটাই বেটার হবে। ওইটা যেহেতু পার্সোনাল একটা ইস্যু ওইটা আমরা মানে জনসম্মুখে না জানাই। না, এইটা তো আমরা এমনিতে Facebook এই তো কত শেয়ার করি না মিম-টিম। এটা আসলে হুম, ওরকম আহামরি সিরিয়াস বিষয় না। একাডেমিক কামব্যাক হত মানে চেষ্টা ছিল, হচ্ছে না। এটা হচ্ছে। হচ্ছে বিষয়। আচ্ছা। শুধু আমার একার না, অনেকের হচ্ছে না। এইজন্য আরকি রিলেট করার জন্য একটু বললাম যে, যারা আচ্ছা, ২৫ এর আচ্ছা। শুরুতে চেয়েছিল এই বছর একাডেমিক কামব্যাক দিয়ে ফাটাই দিব। হুম, আমার হুম। মতো তাদের কি অবস্থা এখন? তারাও একটু আমাদেরকে জানাক। তাদের একাডেমিক কামব্যাক কি অবস্থা? আর এর বাইরে চেয়েছিলাম যে স্লিপ সাইকেল ঠিক করার একটা পরিকল্পনা ছিল। কিন্তু মাঝে কিন্তু মাঝে মোটামুটি ১৫-২০ দিন ভালোই। সকাল তাড়াতাড়ি ঘুমায়ে যাইতাম, তাড়াতাড়ি উঠে যাইতাম। এখ আচ্ছা। এখন আবার সব নষ্ট হয়ে গেছে। হুম, আর এখন মনে পড়ছে আমি ওই নোটবুকটা খুঁজে পাইলে তোমারে আমি আর বলতে আচ্ছা পারতাম কি মিস গেছে। ওইটার সমস্যা নেই। হেজিটেট হওয়ার দরকার নেই। আমি এখানে আরেকটা জিনিস আ মেনশন করি। আমাদের ভিতরে একটা প্রচলনা খুব বেশি আছে যে ব্যালেন্স লাইফ লিড করতে হবে। ব্যালেন্স হুম। লাইফ ওয়ার্ক লিড লাইফ ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স লাইফ কখন লিড করতে হবে? এখন তো আমার শেখার সময়। আমি আ ২৩ বছর থেকে তোমার ৩০ বছর পর্যন্ত আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি সবকিছু শিখতে পারবো, আয়ত্ত করতে পারবো। কিন্তু এখন যদি আমি চিন্তা করি যে আমি একটা ব্যালেন্স লাইফ লিড করবো, যেখানে আমার শেখার সময়, তারপরে কোন কিছু মোকাবেলা করার সময়, রিস্ক নেয়ার সময়, সেখানে যদি আমি ব্যালেন্স লাইফ লিড করি তাহলে আমার বাকি শেষ জীবনটা তো মানে খুবই হার্ডশিপ এর মধ্য দিয়ে যাবে। সো এই চিন্তাটা আসলে করা বাদ দেওয়া উচিত। স্টিল আমার নিজেরও স্লিপ সাইকেল খুবই বাজে। আমি আপাতত চাচ্ছি না আমার নিয়ত যে সামনের যে সময়গুলো আছে এটা ইফেক্টিভলি আরকি ইউজ করার। মানে এখন কোনো ব্যালেন্স এর দরকার নাই। যেভাবে চলছে সেভাবে চলতে থাক। প্রোগ্রেস হোক। ব্যালেন্স যখন একটা পর্যায়েতে যাবে তখন আমি ব্যালেন্স লাইফ লিড করার চেষ্টা করব। এখন কিছু আ ভেঙে গেলেও তো সেটা পরে রিকভার করা যাবে। কিন্তু এখন কোনো অপরচুনিটি লাইফ থেকে হারিয়ে গেলে এটা কিন্তু আমি বাকি আমার জীবনের শেষ সময় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করলে আমি ওটাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারব না। এজন্য স্টুডেন্ট লাইফ বা আমাদের যে ফেজটা চলছে এই সময় ব্যালেন্স এর কথা মাথায় না রাখাটাই উত্তম হয়। এই বিষয়ে তুমি কি বলো? মানে তুমি কি সেই এটা কার কথা? নানা পাটেকর মনে হয় বলছিল যে পুরুষ মানুষের
30-35 বছর বয়স পর্যন্ত মানে দম ফেলার কথা চিন্তা করাই পাপ টাইপের একটা কথা মানে বলছিল উনি যে, "যত পারো পরিশ্রম করো, নিজেকে প্রতিষ্ঠিত করো।" মানে এরকম টাইপের একটা থিম যে বয়স ৩০-৩৫ পর্যন্ত তোমার আসলে জীবনে রেস্ট দরকার নাই। হুম, এটা হুম, এরকম টাইপের কিছু একটা বলছিল। তো এটা মনে হয় মিন করতে চাচ্ছ নাকি? হুম, এইটাই মিন করতে চাচ্ছি। ওকে। আচ্ছা বাদে একটা কথা। হুম, এইটা মনে পড়লো কেন জানো? কেন? লাস্ট এপিসোডটা এডিট তো আমি করতেছিলাম। হুম, হুম। এডিট করতে গিয়ে দেখলাম যে এমন পত্র আমরা বলছি, মানে যখন এডিট করতে বসছি নিজের কাছে খুব এমব্রেস লাগছে। আচ্ছা। নিজে দেখে পরে এটা কি রাখবো না? কেন বললাম আমি এটা? এটা যদি না বলতাম তাহলে আমি আগের পার্ট এবং পরের পার্টটা পুরোটা নিয়ে একটা অংশ রাখতে পারতাম। এখন তো এইটার জন্য আমাকে আগের পরের অংশটুকু কেটে দিতে হচ্ছে। আমি সুন্দর একটা সে আ সে কি বলে সেকশন মিস করলাম হুম, হুম। আমাদের আলোচনা থেকে। এরকম কি হয়? মানে হয় বলতে আমি ভাবছি যে আ এরকম হয় না যে আমাদের জীবনের কিছু এমব্রেসিং মোমেন্ট থাকে যেগুলো ধরো অনেক সময় রাত ২টা-৩টার সময় আমাদেরকে খোঁচা মারে। ইস! হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। আমি এটা কেন বললাম ঐদিন? আমি এটা না বললেও পারতাম উনাকে। এই কাজটা কেন করলাম? এই পোস্টটা কেন শেয়ার দিলাম? হুম, যেমন আছে। এই ভিডিও আমার বিশ্বাস এই ভিডিওটা আমি যখন এডিট করতে বসবো, এমন অনেক পয়েন্ট পাবো যেগুলো মনে হলো, "উহ, কেন বলার দরকার ছিল সীমান্ত? এগুলো তো না বললেও পারতি তুই।" এখন এটা আমি কাটতেও পারতেছি না ভিডিও থেকে। তাহলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। হুম। আপলোড দিলে পাবলিক দেখবে। আমি মানে নিজের কাছে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। এরকম কি তোমারও হয়? উম এই সমস্যাটা আমার নিজেরও আছে। যেমন এই যে তুমি আগের একটা টার্ম বলছিলে যে আমি এই বছরের শুরু থেকে যে না বলার যে প্রবণতা এটা আরকি তৈরি করেছি। যে সবাইকে অ্যাক্সেস দেয়া যাবে না। তো আমি আরকি রিয়াল লাইফ একটা এক্সপেরিয়েন্স বলি। হুম, হুম। আমি বলো না। আমার জিমের একটা ভাই ছিল। উনি ওখানকার ট্রেইনার। তো উনার সাথে যোগাযোগ করছি। মানে পাবলিকলি সবাইকে ওইভাবে আরকি উনি অ্যাটেনশন দেয় না। স্পেশাল অ্যাটেনশন নেয়ার জন্য স্পেশাল সার্ভিস তার থেকে পারচেজ করা লাগে। ওই সো ঠেলা। আমি তাকে আমি তাকে অ্যাপ্রোচ করেছি যে, "ভাই আমি আপনার যে স্পেশাল সার্ভিস বা সেবা সেটা আমি গ্রহণ করতে যাচ্ছি। আমার কি করা দরকার?" তা তখন উনি বলছে যে, "আমার তো মেম্বারশিপ আমি পার্সোনাল স্টুডেন্টের জন্য ৫,০০০ রাখি। তুমি চাইলে ৩৫০০ দিতে পারো।" তা আমার হচ্ছে মেইন ইস্যু হতো মানে আমার উপরে যে কথা বলতো, আমার জুনিয়র বা সিনিয়র, আমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তাকে না বলার যে প্রবণতাটা আমার এটা তৈরি একেবারেই হয়নি। এখনো এভাবে হয়নি। আমি চেষ্টা করছি কিন্তু হয় না। আমি মনে করো তাকে বলে আসছি, "আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আপনাকে জানাচ্ছি।" যে অবস্থা এমন যে আমি তো পরে মানে আরকি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। যে এটা কি আমার বলা উচিত ছিল? আমি কেন তাকে ডাইরেক্ট বলে দিলাম না যে আমি আপনার সার্ভিসটা নিতে পারব না। আপনি অন্য কাউকে দেখেন। এটা আমার পক্ষেই আরকি বেশি কস্টলি হয়ে যাচ্ছে। এটা কেন করলাম? তারপরে মানে জাস্ট মিস্টেকস টা আমার। আর এমন কোন সিচুয়েশন হয়নি যে আমি তার সাথে ফেস টু ফেস হতে পারব না। কিন্তু তার জন্য পরে আমি আমার আসলে জিমে অ্যাটেন্ড করার শিফটই চেঞ্জ করে দিয়েছি যাতে তার সাথে আমার ফেস টু ফেস দেখা আর না হয়। আর এইটা আমার জন্য মানে খুবই embarrassing ছিল। এবং শেষে মানে তিনি ৩-৪ মাস পরে আবার আমাকে নক করেছিল যে জিজ্ঞেস করছিল, "তুমি কি আমার মেম্বারশিপে আসবা?" আমি তখন তাকে বুঝিয়ে বলেছি যে, "ভাই তো এই সমস্যা এই।" তখনও মনে করো আমি ওই যে সেম যে embarrassing আমি এটা ৩-৪ মাস আগে বললে তো আমার শিপটা চেঞ্জ করা লাগতো না। এটা আমি কেন করলাম বা কেন পারলাম না? হুম। তো আজকে হচ্ছে আম আগের এপিসোড থেকে অনেক অর্গানাইজড ওয়েতে আরকি হুম, হুম। গেছে পুরোটা। এরপরে অনেক ফ্লস আছে যেটা আমি এডিটিং প্যানেলে বসলে বুঝতে পারবো আসলে কোথায় আমাদের ইমপ্রুভ দরকার। তো এটাকে আমরা টেস্ট রান ধরছি। 2nd এপিসোড টেস্ট রানের। উম তারপরেও দেখা যাক। মোটামুটি আশা করি ভালোই গেছে। আ আগের এপিসোডে তো শুধু মানে আমরা নিজেদের আ আমরা কিভাবে পরিচয় হলো বা নিজেদের গল্প-টল্প করছি। এই এপিসোডে টুকটাক কিছু আ নিজেদের লাইফ থেকে বা বাইরে থেকে, বই থেকে, কোথাও থেকে কিছু শিক্ষণীয়মূলক বিষয় আছে। তো এই এপিসোডটা আর বড় করব না। অনেক বড় হয়ে গেছে।
পাবলিক এত বড় জিনিস দেখবে না আমাদের মতো অগা মানুষের। তো হুম, হুম। তিজা অবশ্যই। তোমার যদি কিছু লাস্ট কিছু ইনপুট দেওয়ার থেকে দিতে পারো। আচ্ছা, ফ্লোরই তোমার, বলো। আচ্ছা ঠিক আছে, আমি শেষটা নেই। আমরা যতটুকু পেরেছি আমাদের ইনসাইট কে মানে স্টোরি টেলিং আকারে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরেও হয়তো কিছু ভুল থেকেই যাবে। আ যেখানে মানে কোথাও আপনারা যদি ভুল খুঁজে পান বা মনে হয় যে এইটা বলা উচিত হয়নি, এই টাইপের বললে ভালো হতো। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পার্সোনালি জানিয়ে দেবেন যে এইটা আমাদের এইভাবে করলে আরো বেটার হতো বা ওইভাবে করলে আরো সুন্দর হতো। আর কেউ যদি আমাদের এই এফএম টকস এর গেস্ট হতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন। ওকে। আমরা আমরা আসলে মানে আ নতুন পিপলদের সাথে মিট করার জন্য আমরা এই বিষয়টা মানে খুবই enthusiastic যে নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, তার থেকে কিছু শেখা। হুম। তো না, আমরা এটা কি আসলে আমাদের এখন হয়ে গেছে কেমন জানো? মানে যখন নিজেই নিজের ইয়েগুলো দেখি ভাবি, এই জিনিসটা সাজ্জাদ ভাইয়ের মতো লাগতেছে। শেষ টেনে দাও, যখন শেষ আমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে এই সেকশনটা মনে হচ্ছে নাসিব নাফিস ভাই আর হচ্ছে কপি করা সাজ্জাদ হয়েছে। ভাইয়ের মতো। হ্যাঁ, আবার হ্যাঁ। আরেকটা দেখলে মনে হয় আরে এই কথাটা তো মনে হয় আহ খালিদ ফারহান বা খালিদ ওই যে ফারহান বা সাদমান ভাই মনে সালমান। হয় ট্রাইনোমিয়াল পডকাস্টে বলছিল। তো হ্যাঁ, হ্যাঁ। অনেক ফ্যামিলিয়ার পাওয়া যায়। তো আচ্ছা। আসলে পডকাস্ট ইন্ডাস্ট্রি ওই সেমই কথাবার্তা একটা সেমই মিলে যাবে। তো আসলে এসব বললেন না যে আমরা কপি করছি। হ্যাঁ, আমরা কপিই করতেছি। আমরা আমাদের নিজস্বতা এখনো আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আমাদের নিজস্ব ইউনিক স্টাইল কি? তো আমরা মোটামুটি ওনাদেরকেই গুরু-টুরু মেনে ওইভাবে আগাচ্ছি। তো বাকিটা আর একটা প্ল্যান করছি আমরা নেক্সট এপিসোড থেকে যে আমরা একটা অংশ বাংলায়, মানে টোটাল এপিসোডের একটা অংশ মানে চলিত এই বাংলায়, শুদ্ধ একটা বাংলায়। অংশ আমরা হচ্ছে আমার এবং ভাতিজার লোকাল আর ল্যাঙ্গুয়েজে আমাদের ভাষায়। করব, লোকাল অ্যাকসেন্টে। আরেকটা অংশ চেষ্টা করব ইংলিশে, না হলে শুধু চলিত বাংলা এবং হচ্ছে লোকাল অ্যাকসেন্ট, এই ২ টা অংশ থাকবে। তো হুম। এই আইডিয়াটা আ এটা কি ভালো হবে? আপনারা কি আগ্রহী কিনা একটু বইলেন? তাহলে আমরা চেষ্টা করব ওইভাবে আরকি এপিসোড গুলো করতে। কারণ সবগুলো পডকাস্টই তো আসলে আ ইনসাইটফুল হচ্ছে মার্কেটে যতগুলো পডকাস্ট আছে। তো আমরা আসলে কি ডিফারেন্ট করতে পারি? তো এটা ভাবলাম যে যেহেতু লোকাল অ্যাকসেন্ট টা এখানে ঢোকানো যায় কিনা, ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আশা করি দেখি সামনের এপিসোড থেকে আরকি লোকাল অ্যাকসেন্ট টা আমরা করার চেষ্টা করব। তো বিদায় নিচ্ছি। আজকে আমরা এফএম টকস বা বলতে পারেন এফএম টকস বা হিজিবিজি পডকাস্টের টেস্টিং ফেজ, টেস্ট রান এপিসোড 2 থেকে হুম, হুম। ওকে, স্যালুট। বাই। বাই।